দেখ যে চ্যাপ্টারটা পড়াবো আজকে সেটা হচ্ছে ফিনান্সিয়াল মার্কেট, মানে আর্থিক বাজার। ভালো করে পড়বি এই চ্যাপ্টারটা। এই চ্যাপ্টারটা আবার যখন বিকম উঠবি, বিকমে আবার থার্ড সেমিস্টারে আছে আইএফএস বলে একটা সাবজেক্ট আছে, ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম, ওখানে অনার্স পেপার, এটা অনার্স পেপার, ভালো করে পড়তে হবে তখন। এই চ্যাপ্টারটাই পুরো ওখানে আছে, ঠিক আছে? তো তো ফিনান্সিয়াল মার্কেট এর বাংলা হচ্ছে আর্থিক বাজার। তা আর্থিক বাজার তো পড়বো, তার আগে জানতে হবে তো বাজার জিনিসটা কি, তাই না? মার্কেট জিনিসটা কি? তো মার্কেট বলছে যে মার্কেট শব্দটি বিভিন্ন অর্থ মানে করে, ঠিক আছে? তো অর্থাৎ মার্কেট জিনিসটা কি? যেখানে ক্রয় বিক্রয়, মানে বুঝছো, পারচেস সেল হয়, এরকম একটা নির্দিষ্ট স্থানকে তো বাজার বলা হয়, তাই না? যেমন আমাদের এখানে নাগের বাজার, বড় বাজার, বুঝতে পারছিস তো? মানে যেখানে পারচেস সেল সংগঠিত হবে সেটাই তো তোর বাজার, মার্কেট, ঠিক আছে? তো মানে কেনা বেচা যেখানে হবে এরকম একটা জায়গাকেই তো বাজার বলা হয়, ঠিক আছে? যেমন ধর কলেজ স্ট্রিটের বাজার বলেছে, বড় বাজার বলেছে, তুই বল না তোর বাড়ির সামনে নাগের বাজার, ঠিক আছে? এটাও বাজার। এবার প্রফেসর, কিছু কিছু প্রফেসর আছে কি বলছে, চ্যাপম্যান, ঠিক আছে, ক্রেয়ান ক্রস, বেনহ্যাম, ঠিক আছে, এরা কি, এরা অর্থনীতিবিদ, মানে ইকোনমিস্ট। ইকোনমিস্ট অর্থনীতিবিদকে ইংলিশে কি বলে? ইকোনমিস্ট। এরা কি বলেছে? এরা বলছে কোনো পণ্যের মোট কার্যকর চাহিদাকে ইকোনমিক্সে বাজার বলে। ইকোনমিক্সে বাজার বলে, ঠিক আছে? কি বললাম? কোনো পণ্যের মোট কার্যকর চাহিদাকে ইকোনমিক্সে বাজার বলে। এই এটা যে শোন, এগুলো কিছু পড়তে হবে না, এগুলো ঠিক আছে, জানাচ্ছি, এগুলো কিছু পড়তে হবে না। পণ্যের উপস্থিতি ছাড়া, ধর পণ্য নেই, পণ্য নেই মানে পণ্যের উপস্থিতি ছাড়া, মানে বুঝতে পারছিস? পণ্য মানে কি? গুডস। গুডসের উপস্থিতি ছাড়া, ঠিক আছে? তো কাগজপত্র কিংবা ডাক মারফত, কাগজপত্র মানে বুঝিস তো, পেপারস, ডাক মানে বাই পোস্ট, ঠিক আছে, এই জাতীয় বাজারে পণ্যের ক্রয় বিক্রয় চলে, হয় না এখনকার দিনে পণ্য? তো আমাকে শুধু সামনাসামনি গিয়েই পণ্য নিতে হবে? আমি তো পেপারের মাধ্যমেও পণ্য নিয়ে নিতে পারছি, আবার ধর কিসের মাধ্যমে? ডাক পোস্টের মাধ্যমেও পণ্য চলে আসছে, ঠিক আছে? যেমন ধর চায়ের বাজার, এরকম উদাহরণ হচ্ছে ধর টি মার্কেট, পাট মার্কেট মানে জুট মার্কেট, এইগুলো। আবার আমাদের প্রফেসর পিটার এফ ডাকার বাবু কি বলেছে? বলছে বাজারের উদ্দেশ্যই হচ্ছে ক্রেতা সৃষ্টি করা। পিটার এফ ডাকা তোর বিজনেসে প্রচুর পড়েছিস। ডাকার কি বলেছে? বাজারের উদ্দেশ্য কি? ক্রেতা সৃষ্টি করা, ক্রেতা সৃষ্টি করা। ওরা কি ছিল? ওরা ছিল ইকোনমিস্ট, ওরা আলাদা কথা বলেছে। পিটার এফ ডাকার আলাদা কথা বলেছে, ঠিক আছে? দ্য পারপাস অফ মার্কেট ইজ টু ক্রিয়েট টু কাস্টমার। অর্থাৎ বাজার বলতে বাজার বলতে শুধুমাত্র একটা নির্দিষ্ট স্থানকে বোঝায় না, ঠিক আছে? নির্দিষ্ট একটা প্লেসকে বোঝায় না। যেখানে পারচেস আর সেল মানে কি? ক্রয় বিক্রয়ের কি বলছে? ধারাবাহিকতা আছে, ধারাবাহিকতা আছে। বলছে যেখানে ক্রয় বিক্রয় ধারাবাহিকতা থাকে এবং ক্রেতা বিক্রেতার যোগাযোগ ঘটে, সেটাই হচ্ছে বাজার। তাহলে বাজার কাকে বলে বুঝতে পারলি তো? যেখানে ক্রয় বিক্রয়, মানে ক্রয় বিক্রয় ধারাবাহিকতা মানে বুঝতে পারছিস? ধর আজকে আমরা দোকান খুলেছি, যে আমি আজকে মাল বেচলাম, আবার 5 বছর পর মাল বেচাবো, এরকম না। কন্টিনিউ হবে ক্রয় বিক্রয়। একটা কাস্টমার বেরিয়ে গেল, সঙ্গে আরেকটা কাস্টমার, ক্রয় বিক্রয় ধারণা, বারবার কিনবো, বারবার বেচবো, ঠিক আছে? তো এরকম হবে। আর ক্রেতা বিক্রেতার মধ্যে, মানে পার্চেসার আর সেলারের মধ্যে একটা যোগাযোগ থাকবে, তাকেই বলছে বাজার। তো দেখ, এবার হচ্ছে মেন ব্যাপারটা, যে আর্থিক বাজার কাকে বলে তো পড়বোই আমরা। আর্থিক বাজার কাকে বলে সেটা আমি বলছি। তাহলে বুঝতে পারলি, একটা কনসেপ্ট দিলাম, হোয়াট ইজ বাজার, মার্কেট জিনিসটা কি, এটা সম্পর্কে কনসেপ্ট দিলাম। যারা ইকোনমিক্স পড়ে এসছে, মোটামুটি ইকোনমিক্স পড়ছে, তারা বাজার সম্বন্ধে জানে। ওদের তো যারা ইকোনমিক্স ক্লাস 12 পড়ে, ইকোনমিক্স বাজারই একটা চ্যাপ্টার আছে, বাজারের উপরই একটা চ্যাপ্টার, বুঝলি তো? কত বাজার পড়বে ওরা? একচেটিয়া বাজার পড়বে, মানে মনোপলি মার্কেট পড়বে, পূর্ণ প্রতিযোগিতা বাজার পড়বে, অপূর্ণ প্রতিযোগিতা বাজার পড়বে। তোরাও পড়বি যখন গ্র্যাজুয়েশন উঠবি, তো 4th সেমিস্টারে চলে যাবি, বাজার আছে ইকোনমিক্সে, এক একটা আলাদা আলাদা করে চ্যাপ্টার, বাজারের আবার এক একটা আলাদা চ্যাপ্টার, মানে বুঝতে পারছিস তো? বড় বড় চ্যাপ্টার, ছোট চ্যাপ্টার না, বিশাল বড় বড় চ্যাপ্টার, ঠিক আছে? অনেক কিছু জানতে পারবো। তো ধর এখানে কি বলছে, এখানে কি বলছে ফিনান্সিয়াল মার্কেট সম্পর্কে আমি একটু বলি। বলছে এতক্ষণ মার্কেট বললাম, ফিনান্সিয়াল মার্কেট বলি। ফিনান্সিয়াল মার্কেট কি? বলছে যাদের কাছে উদ্বৃত্ত আছে, উদ্বৃত্তকে ইংরেজি কি বলে জানিস তো? সারপ্লাস। সারপ্লাস, যাদের কাছে সারপ্লাস আছে, ঠিক আছে? তো অর্থাৎ উদ্বৃত্ত তহবিল আছে, তাদের কাছ থেকে যাদের বিনিয়োগের জন্য তহবিল দরকার, তাদের কাছে অর্থ বা মূলধন হস্তান্তর ঘটায়। লাইনের মানে বোঝার চেষ্টা কর, না বোঝার কিছু নেই। বলছে ফিনান্সিয়াল মার্কেট কাকে বলে? যাদের কাছে প্রচুর টাকা আছে, ঠিক আছে? যাদের প্রচুর টাকা আছে তাদের কাছ থেকে, ধর সাপোজ ধর কোন মিস্টার রামের কাছে প্রচুর টাকা আছে, ঠিক আছে? তো ওর কাছে প্রচুর টাকা আছে। এবার ধর আমি বিজনেস করছি, আমার বিজনেস টাকা দরকার, তাহলে রামই তো আমার বিজনেসে ইনভেস্ট করবে। এটাই বলতে চেয়েছি। বলছে তাদের কাছ থেকে যাদের বিনিয়োগের জন্য টাকার দরকার, তহবিল দরকার, টাকার দরকার, ঠিক আছে, তাদের কাছে অর্থ বা মূলধনের হস্তান্তর ঘটায়। এক্ষেত্রে যাদের কাছে উদ্ভূত তহবিল থাকে, যাদের কাছে প্রচুর টাকা থাকে, তাদেরকে কি বলা হয়? সঞ্চয়কারী। তাদেরকে সঞ্চয়, সেভিংস করে, ঠিক আছে? আর যাদের বিনিয়োগের জন্য তহবিল দরকার, তাদেরকে কি বলা হয়? বিনিয়োগকারী, ঠিক আছে? তো সুতরাং এটা স্পষ্ট, আর্থিক বাজার কি? সঞ্চয়কারী আর বিনিয়োগকারীর মধ্যে মধ্যস্থতা করে। তাহলে বুঝতে পারলি আর্থিক বাজারটা কি? বিনিয়োগকারী আর সঞ্চয়কারীর মধ্যে মধ্যস্থতা করে। মধ্যস্থতাকে ইংরেজি কি বলেন? ইন্টারমিডিয়েট,
মাঝখানে থাকে, আর্থিক বাজার মাঝখানে, আর্থিক বাজার মাঝখানে আগে হলো কে, আগে হচ্ছে তোর বিনিয়োগকারী আর সঞ্চয়কারী, বিনিয়োগকারী সঞ্চয়কারীর মাঝখানে হচ্ছে আর্থিক বাজার। তো সুন্দরভাবে বলে দিয়েছে। তো বলছে সঞ্চয়কারীদের কাছ থেকে বিনিয়োগকারীদের কাছে, সঞ্চয়কারীদের কাছ থেকে বিনিয়োগকারীদের কাছে, ঠিক আছে, অর্থ বা মূলধন হস্তান্তরের জন্য কারা কারা এগিয়ে আসে, আর্থিক বাজার, শেয়ার ডিবেঞ্চার বন্ড এই সমস্ত জিনিসগুলো আছে। তো ঠিক আছে, তো সুতরাং এখান থেকে তোকে বেসিক্যালি যে জিনিসটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে ফিনান্সিয়াল মার্কেট কাকে বলে। বলবি যে সমস্ত বাজারে সঞ্চয়কারীদের কাছ থেকে বিনিয়োগকারীদের কাছে অর্থ বা মূলধন হস্তান্তরের জন্য শেয়ার ডিবেঞ্চার বন্ড বাণিজ্যপত্র মানে কি কমার্শিয়াল পেপার প্রভৃতির ন্যায় আর্থিক সম্পদ বা লগ্নিপত্র ক্রয় বিক্রয় হয়, সেই সমস্ত বাজারকে ফিনান্সিয়াল মার্কেট বলে। তাহলে এখান থেকে তুই কি বললি, এখন মানে যা বললাম ফিনান্সিয়াল মার্কেট কাকে বলে, এটা তোকে পড়ে ফেলতে হয় ফিনান্সিয়াল মার্কেট কাকে বলে। ঠিক আছে, তো এবার আমরা পড়ি, এবার যেটা আমরা পড়ি ফিনান্সিয়াল মার্কেট কাকে বলে পড়লাম, স্যার কি আসবে এখান থেকে, ফিনান্সিয়াল মার্কেট কাকে বলে 1 নম্বর দিতে পারে, 1 নম্বর ব্যাস। তাহলে এতক্ষণ ধরে যে 8 মিনিট ধরে তোদের সঙ্গে জ্ঞান দিলাম, সেই জ্ঞানের মধ্যে একটা পয়েন্টই বেরিয়ে আসছে, ফিনান্সিয়াল মার্কেট কাকে বলে, আর কিছু আসবে না এখান থেকে। তাহলে পড়ে নিই ফিনান্সিয়াল মার্কেট কাকে বলে। বুঝতে পারলি ফিনান্সিয়াল মার্কেট কাকে বলে? দেখ আরো যদি এই কথাটা বললাম যদি এটা কঠিন লাগে, আরো সোজা করে যদি বলি, বলছে যে বাজারের মাধ্যমে, ফিনান্সিয়াল মার্কেট মানে কি একটা বাজার, যে বাজারের মাধ্যমে শিল্প প্রতিষ্ঠানগুলি, আরে বড় বড় শিল্প প্রতিষ্ঠান আছে না, তা শিল্প প্রতিষ্ঠানগুলি প্রয়োজনীয়, একটা শিল্প প্রতিষ্ঠানের নাম বলুন না, টাটা কোম্পানি, এটা বড় বড় শিল্প প্রতিষ্ঠান, টাটা, রিলায়েন্স, উইপ্রো, ঠিক আছে। তো বলছে যে বাজারের মাধ্যমে শিল্প প্রতিষ্ঠানগুলি প্রয়োজনীয় মূলধন সংগ্রহ করে এবং ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলি আপন অর্থ লগ্নি করে, তাকেই বলা হয় ফিনান্সিয়াল মার্কেট। এটা অনেক বেশি ইজি লেখা। তার মানে কি বললাম, যে বাজারের মাধ্যমে শিল্প প্রতিষ্ঠানগুলি কি করে, শিল্প প্রতিষ্ঠানগুলি মূলধন সংগ্রহ করে, ওর যে টাকার দরকার টাকাটা ক্যাপিটাল সংগ্রহ করবে এবং প্রয়োজনে ও ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকেও সংগ্রহ করতে হবে, এটাকে বলা হয় কি বলে, ফিনান্সিয়াল মার্কেট। তো দুটোই বললাম, যেটা ভালো লাগবে সেটা পড়ে নিবি। এবার পড়বো কি, দেখ এবার পড়বো আর্থিক বাজারের কার্যাবলী, মানে ফাংশন অফ ফিনান্সিয়াল মার্কেট। ঠিক আছে, এই যে ফিনান্সিয়াল মার্কেটের কি কি কাজ, কি কি কাজ আমি বলেছি, সঞ্চয়ের সচলতা, কি বললাম, সঞ্চয়ের সচলতা। ঠিক আছে, তো প্রথম পয়েন্ট মোবিলাইজেশন অফ সেভিংস। ঠিক আছে, সেভিংস মানে তো সঞ্চয়, আর সচলতাকে ইংরেজি কি বলে, মোবিলাইজেশন। বলছে আর্থিক বাজার কি করে, সঞ্চয়কারীদের সঞ্চয়, ঠিক আছে, সঞ্চয়কারীদের সঞ্চয় বিনিয়োগকারীদের কাছে অর্থ বা মূলধন হস্তান্তর করে, অর্থাৎ এটা সঞ্চয়কে সচল করে তোলে। তাহলে কি বলেছে দেখ, ঘাবড়ে যাওয়ার কিছু নেই, খুব সুন্দর জিনিস বলেছে। ফিনান্সিয়াল মার্কেট সঞ্চয়কারীদের, যারা সঞ্চয় করেন ওদের সঞ্চয়ের টাকাটা, সেভিংসের টাকাটা বিনিয়োগকারীদের কাছে, বিনিয়োগকারীদের কাছে অর্থ বা মূলধন হস্তান্তর করে, এটা সঞ্চয়কে সচল করে তোলে। নেক্সট বলছে এনকারেজমেন্ট ইন সেভিংস, মানে সঞ্চয়ে উৎসাহ দেয়। সঞ্চয়কে উৎসাহ দেবে আর্থিক বাজার, সঞ্চয়কে উৎসাহ দেবে আর্থিক বাজার। তো বলছে আর্থিক বাজার আকর্ষণীয় সুদ ও বিনিয়োগের সুযোগ দিয়ে লোকেদের সঞ্চয়ে উৎসাহ দেয়। সাপোজ আর কোনো একটা প্রজেক্টে আমি একটা ইনভেস্ট করলাম, আরে ভাই কিছু নেবো না আমি তার বদলে, আমি আমার ঘরের টাকা ওখানে দিয়ে দিলাম, তার বদলে সুদ নেবো না, এটাই তো বলছে আর্থিক বাজার আকর্ষণীয় সুদ ও বিনিয়োগের সুযোগ দিয়ে লোকেদের সঞ্চয়ে উৎসাহিত করে। ঠিক আছে, তারপর আর্থিক দলিলের দাম নির্ধারণ, মানে প্রাইসিং অফ ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। বলছে আর্থিক বাজারে তহবিলের চাহিদা ও যোগানের ভিত্তিতে আর্থিক দলিলগুলির দাম নির্ধারিত হয়, তাই বলা যায় আর্থিক বাজার বিভিন্ন ধরনের আর্থিক দলিলের দাম নির্ধারণে সাহায্য করে। মানে ফিনান্সিয়াল মার্কেট বিভিন্ন ধরনের যে আর্থিক দলিল হয় না, সেগুলোর দাম নির্ধারণে সাহায্য করে। তারপর বলছে কি আর্থিক সম্পত্তির তারল্য প্রদান, মানে প্রোভাইডিং লিকুইডিটি অফ ফিনান্সিয়াল অ্যাসেটস। আর্থিক বাজারে শেয়ার, ঠিক আছে, ডিবেঞ্চার বন্ড প্রভৃতির ন্যায় আর্থিক সম্পত্তির বহু ক্রেতা বিক্রেতা থাকে। মানে ফিনান্সিয়াল মার্কেটে কি থাকে, শেয়ার থাকে, ডিবেঞ্চার থাকে, বন্ড থাকে। এবার এইগুলো কি হয় জানিস, এইগুলো কেনা বেচার প্রচুর লোক থাকে। ঠিক আছে, তো তাই বিনিয়োগকারীরা যে কোনো সময় আর্থিক বাজারে তাদের আর্থিক সম্পত্তি বিক্রি করতে পারে। তাহলে বিনিয়োগকারীরা বুঝতে পারছিস কোথায় বিক্রি করতে পারে, আর্থিক বাজারে। তাই বলছে আর্থিক বাজার আর্থিক সম্পত্তিগুলিকে তারল্য প্রদান করে। এবার বলছে রিডিউসিং কস্ট ট্রানজাকশন, লেনদেনের ব্যয় হ্রাস করো। বলছে যেহেতু আর্থিক বাজার হলো আর্থিক সম্পদের ক্রেতা ও বিক্রেতার মধ্যে একটি মিলন মঞ্চ। ফিনান্সিয়াল মার্কেটটা কি, ফিনান্সিয়াল মার্কেট যেমন একটা মার্কেট যেখানে ক্রেতা বিক্রেতার কি হয়, মিলন হয়। ঠিক আছে, মিলন হয়, বলছে মিলন মঞ্চ। ঠিক আছে, তো বলছে তাই তারা কোনো অর্থ ব্যয় না করেই
কোনো অর্থ ব্যয় না করে এই বাজার থেকে আর্থিক সম্পদের দাম, ঝুঁকি, প্রাপ্যতা প্রভৃতি সম্পদের বিভিন্ন তথ্য সহজে পেয়ে যেতে পারে। তাই আর্থিক বাজার লেনদেনের ব্যয় হ্রাসে সাহায্য করে। বলেছে সঞ্চয়কে উৎপাদনশীল করা, মানে মেকিং প্রোডাক্টিভ টু সেভিংস। যদি আর্থিক বাজার না থাকে তবে লোকেদের সঞ্চয়, ঠিক আছে, যদি আর্থিক বাজার না থাকে তাহলে লোকেদের সঞ্চয় অলস নগদ হিসেবে হাতে পড়ে থাকবে। ধর যদি মার্কেটে আর্থিক বাজার না থাকতো এই টাকাটা লোকের হাতে পড়ে থাকতো, টাকাটা লোকের হাতে পড়ে থাকতো। আর্থিক বাজার আছে বলে লোকের হাতে টাকা নেই, আর্থিক বাজারে টাকাটা চলে গেছে। ঠিক আছে, আর্থিক বাজারগুলি আর্থিক বাজার দেশের লোকেদের সঞ্চয়কে উৎপাদনশীল ক্ষেত্রে মূলধন হিসেবে ব্যবহার করে। তাহলে এখানে কি বলছে, আর্থিক বাজারগুলি দেশের লোকেদের, মানে দেশে যত লোক আছে তাদের যে সেভিংস এর টাকাটা আছে সেটা মূলধন হিসেবে সরবরাহ করে। তাই বলছে ফিনান্সিয়াল মার্কেট সঞ্চয়কে উৎপাদনশীল করে তোলে। এবার বলছে হেল্প ইন ইকোনমিক গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। এটা সবচেয়ে ভালো পয়েন্ট, যে এরকম এটা দিতেই হবে। ঠিক আছে, ফিনান্সিয়াল মার্কেট কি করে, ইকোনমিক গ্রোথ আর ডেভেলপমেন্ট, দেশের ইকোনমিক গ্রোথ আর ডেভেলপমেন্টে সাহায্য করে। বলছে আর্থিক বাজার সঞ্চয়কে বিনিয়োগ রূপান্তরকরণের মাধ্যমে মূলধন গঠনে সাহায্য করে। এর ফলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও বিকাশের পথ প্রশস্ত। মানে কি হয় ভাই, দেশের যে ইকোনমিক গ্রোথ আছে আর দেশের ইকোনমিক গ্রোথ ডেভেলপমেন্টের জন্য ফিনান্সিয়াল মার্কেট অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো এই ছিল তোর আর্থিক বাজারের কার্যাবলী। আরো বলেছে আরো অনেক পয়েন্ট দেওয়া যায়। ঠিক আছে, তো এটা কটা পয়েন্ট দিলাম, 7টা পয়েন্ট দিলাম। তো এই কোশ্চেন আমি ইম্পর্টেন্ট মনে দিইনি, আর্থিক বাজার কার্যাবলী মানে দিও নি, তবু একটু বলে দিলাম জিনিসটা। ঠিক আছে, তো এরপরে যে কোশ্চেনটা পড়ছি পড়ে নি, এখানে অনেক শর্ট কোশ্চেন বেরিয়ে আসবে, বুঝছো, শর্ট কোশ্চেন বেরিয়ে আসবে। সেটা কি জানিস তো, আমরা কি পড়া আরম্ভ করলাম, এখন মধ্যে কি পড়লাম, আর্থিক বাজার, ইংলিশটা কি, ফিনান্সিয়াল মার্কেট। এবার এর ক্লাসিফিকেশন পড়বো, মানে শ্রেণী বিভাগ। ঠিক আছে, ফিনান্সিয়াল মার্কেট ক্লাসিফিকেশন তোদের বইতে ভালো লেগে, যথেষ্ট ভালো লেখা আছে। ঠিক আছে, ফিনান্সিয়াল মার্কেটের ক্লাসিফিকেশন বলেছে। তাহলে ফিনান্সিয়াল মার্কেটকে আমরা ক ভাগে ভাগ করি, 3 ভাগে ভাগ করি। কি বললাম, ফিনান্সিয়াল মার্কেট কবে ভাগ করা যায়, আর্থিক বাজারকে 3 ভাগে ভাগ করা যায়। কি বললাম, আর্থিক বাজারকে কবে ভাগ করা যায়, 3 ভাগে। প্রথম ভাগের নাম বলছি, মানে মন দিয়ে শুনবি, পরীক্ষা লিখতে হবে, টাকার বাজার। কি বললাম, টাকার বাজার, ইংরেজিতে বলা হয় মানি মার্কেট। মানি মার্কেট। তারপর মূলধনের বাজার কি বলা হয়, ক্যাপিটাল মার্কেট। আর একটা হচ্ছে অন্যান্য বাজার, মানে আদার মার্কেট। তাহলে কি কি বললাম বল, আর্থিক বাজারকে কবে ভাগ করা যায়, 3 ভাগে। কি কি, অন্যান্য বাজার, টাকার বাজার, মূলধনের বাজার, অন্যান্য বাজার। এবার জানিস তো কি বলছি, টাকার বাজারকে না, টাকার বাজারকে আমরা 2 ভাগে ভাগ করি। টাকার বাজারকে মানে মানি মার্কেটকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। স্যার কি, একটা যে অর্গানাইজড, কি বললাম, একটা অর্গানাইজড আর একটা আনঅর্গানাইজড। তো অর্গানাইজ মানে জানিস কি বলতো, অর্গানাইজ মানে কি, সংগঠিত, আর আনঅর্গানাইজ মানে অসংগঠিত। তাহলে বুঝতে পারলাম, মানি মার্কেটকে আমরা 2 ভাগে ভাগ করি, একটা অর্গানাইজ মানি মার্কেট আর একটা আনঅর্গানাইজ মানি মার্কেট। ঠিক আছে, তো এইবার দেখ অর্গানাইজ মানি মার্কেটের মধ্যে কারা পড়ে, অর্গানাইজ মানি মার্কেটের মধ্যে কারা পড়ে, রিজার্ভ ব্যাংক সহ ভারতের ব্যাংক ব্যবস্থা এবং তলবি টাকার বাজার। আমি আবার বলছি, মন দিয়ে শুনবি কিন্তু কথাগুলো, মন দিয়ে শুনলে তুই লিখতে পারবি। বলছে অর্গানাইজ মানি মার্কেটের মধ্যে কারা পড়ে, রিজার্ভ ব্যাংক সহ, রিজার্ভ ব্যাংক নাম তো শুনেছিস, রিজার্ভ ব্যাংক সহ ভারতের যত ব্যাংক ব্যবস্থা আছে সমস্ত কিন্তু অর্গানাইজ মানি মার্কেটের মধ্যে পড়ে, এবং কল মানি মার্কেট। পরে বলবো কল মানি মার্কেট কি। ঠিক আছে, তো তাহলে বলবো কল মানি মার্কেট কি, এখন না। ঠিক আছে, তো তলবি টাকার বাজারকে ইংরেজিতে বলা হয় কল মানি মার্কেট। সব বলবো, আমরা পড়বো কল মানি মার্কেট জিনিসটা কি। কিন্তু আগে পুরো ক্লাসিফিকেশনটা জানি, মাঝখানে বললে তো সমস্যা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তো তারপর আরেকটা কি হয়, বিল বাজার। বিল বাজার কি বাজার বললাম, বিল বাজার মানে বিল মার্কেট। এবার বিল মার্কেট আবার 2 রকমের হয়, একটা ট্রেজারি বিল মার্কেট আর একটা কমার্শিয়াল। ঠিক আছে, কি বললাম সব মনে রাখতে হবে, একটা ট্রেজারি বিল, একটা কমার্শিয়াল। তাহলে কি বললাম বল, অর্গানাইজ মানি মার্কেটকে 2 ভাগে ভাগ করা যায়, তাই তো। কি কি স্যার, একটা বিল মার্কেট, আর একটা রিজার্ভ ব্যাংক সহ অন্যান্য ব্যাংক ব্যবস্থা এন্ড কল মানি মার্কেট। আর বিল মার্কেট মধ্যে কি কি আছে, ট্রেজারি বিল আর একটা কমার্শিয়াল পেপার, এটাই বলেছে। রইলো তাহলে টাকার বাজারটা হলো মানে মানি মার্কেট। এবার করবো ক্যাপিটাল মার্কেট। ক্যাপিটাল মার্কেটকে কবে ভাগ করি, ক্যাপিটাল মার্কেটকে আমরা 4 ভাগে ভাগ করি। কভাগে ভাগ করি ক্যাপিটাল মার্কেট, 4 ভাগে। ঠিক আছে, তো একটা বলেছে দেখ লগ্নিকারক সংস্থা, ইংলিশ হচ্ছে ইনভেস্টমেন্ট ট্রাস্ট। ঠিক আছে, লগ্নিকারক সংস্থা, ইনভেস্টমেন্ট ট্রাস্ট। তারপর বীমা কোম্পানি মানে ইন্স্যুরেন্স কোম্পানি। তারপরে বিশেষ অর্থ সংস্থা। ঠিক আছে, তো আরটা কি, লগ্নিপত্রের বাজার। তাহলে কি কি বললাম, মূলধনের বাজারকে আমরা 4 ভাগে ভাগ করি। ঠিক আছে, মূলধনের বাজার মানে ক্যাপিটাল মার্কেটকে আমরা 4 ভাগে ভাগ করি। কি কি বলেছে,
একটা বলেছে তোমার লগ্নিকারক সংস্থা, ঠিক আছে, একটা হচ্ছে লগ্নিকারক সংস্থা, একটা হচ্ছে বীমা কোম্পানি, একটা বিশেষ অর্থ ব্যবস্থা, একটা লগ্নিপত্রের বাজার, হয়ে গেল। এবার লগ্নিপত্রের বাজারকে আমরা আবার দু ভাগে ভাগ করি, একটা হচ্ছে তোমার প্রাইমারি মার্কেট আর একটা সেকেন্ডারি মার্কেট। কি বললাম? একটা প্রাইমারি আর একটা সেকেন্ডারি, একটা প্রাইমারি মার্কেট একটা সেকেন্ডারি মার্কেট, ঠিক আছে, একটা প্রাইমারি মার্কেট একটা সেকেন্ডারি মার্কেট। তো ঠিক আছে, এবার হচ্ছে আদার মার্কেট। আচ্ছা, প্রাইমারি মার্কেট আর সেকেন্ডারি মার্কেট বললাম তো লগ্নিপত্র বাজারকে। এবার প্রাইমারি মার্কেট মানেই নতুন বিলি বাজার, আর সেকেন্ডারি মার্কেট মানে শেয়ার বাজার। পুরো চারটা মাথার মধ্যে ঢোকাবি, হ্যাঁ। তারপরে অন্যান্য বাজার। অন্যান্য বাজার মানে অন্যান্য বাজারের মধ্যে কি কি পড়ে? আদার মার্কেটের মধ্যে ডেরিভেটিভ কৌশল, আর একটা ঋণ বাজার, ঋণ মার্কেট, লোন মার্কেট। একটা হচ্ছে ডেরিভেটিভ বাজার, একটা ডেরিভেটিভ বাজার, একটা ঋণ বাজার, একটা বৈদেশিক বিনিময় বাজার। এই হলো পুরো কনসেপ্ট। এবার আমি আবার বলছি ভালো করে, ঠিক আছে তো? তাহলে ইন্ডিয়ান ফিনান্সিয়াল মার্কেটকে আমরা ক ভাগে ভাগ করি? 3 ভাগে। বল। মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট, আদার মার্কেট। মানি মার্কেটকে আমরা কবে ভাগ করি? 2 ভাগে, অর্গানাইজড, আনঅর্গানাইজড। এবার অর্গানাইজড এর মধ্যে কি কি হচ্ছে? দুটো, রিজার্ভ ব্যাংক সহ অন্যান্য ব্যাংক ব্যবস্থা, কল মানি মার্কেট, আর বিল মার্কেট। বিল মার্কেটকে আবার 2 ভাগ করি, একটা ট্রেজারি বিল, একটা কমার্শিয়াল বিল। বুঝতে পারছিস তো? এগুলো পুরোটা মাথার মধ্যে রাখতে হবে। তুই একটা পুরো চারটা মাথার মধ্যে থাকে না, কোনো সমস্যা নেই, ঠিক আছে তো? তারপর ক্যাপিটাল মার্কেটকে আমরা কয় ভাগ করি? স্যার ক্যাপিটাল মার্কেটকে আমরা 4 ভাগ করি, লগ্নিকারক সংস্থা, বীমা কোম্পানি, বিশেষ অর্থ সংস্থা, লগ্নিপত্রের বাজার। অ্যাকচুয়ালি ক্যাপিটাল মার্কেটের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হয় সেটা হচ্ছে লগ্নিপত্রের বাজার। সেই লগ্নিপত্রের বাজারকে আমরা কয় ভাগ করি? লগ্নিপত্রের বাজারকে আমরা 2 ভাগে ভাগ করি, একটা হচ্ছে প্রাথমিক বাজার, একটা গৌণ বাজার। প্রাথমিক বাজার মানে এই যে বলেছে নতুন বিলি বাজার, আর গৌণ বাজার মানে শেয়ার বাজার। আচ্ছা, একটা জিনিস আমি তোদের বলিনি, সেটা যে আনঅর্গানাইজড মানি মার্কেটকে আবার 3 ভাগে ভাগ করা, যেটা বলা হয়, ঠিক আছে তো? একটা হচ্ছে চিট ফান্ড, শুনিস? চিট ফান্ড, ঠিক আছে তো? একটা হচ্ছে দেশীয় ব্যাংকার, আর একটা হচ্ছে বেসরকারি আর্থিক সংস্থা। তাহলে কি? আনঅর্গানাইজড, ওটা অর্গানাইজড, আর এটা আনঅর্গানাইজড। চিট ফান্ড আনঅর্গানাইজড, তার কি? দেশীয় ব্যাংকার আর হচ্ছে বেসরকারি আর্থিক সংস্থা। সব ডিটেলসে আলোচনা করে নেবো। আর আদার মার্কেটে কি কি বলছে স্যার? ডেরিভেটিভ, একটা ডেরিভেটিভ মার্কেট, আর একটা ঋণ মার্কেট, লোন মার্কেট, আর একটা হচ্ছে ফরেন এক্সচেঞ্জ মার্কেট, ঠিক আছে তো? এবার সমস্ত জিনিস একটা করে পড়বো আমরা। আচ্ছা, এবার এই যে ইন্ডিয়ান ফিনান্সিয়াল মার্কেটে পড়ছি তো, এটা সম্পূর্ণভাবে কন্ট্রোল কে করে জানিস তো? সেন্ট্রাল গভর্নমেন্ট। ইন্ডিয়ান ফিনান্সিয়াল মার্কেট কে কন্ট্রোল করছে? সেন্ট্রাল গভর্নমেন্ট। সেবি। সেবি, সেবি ইংরেজিতে কি বলে বল? মানে সেবিটাকে ইংরেজিতে বল না, কি হয় বানানটা? কি হয়? এসইবিআই, এসইবিআই, সেবি। কি বললাম বল? এসইবিআই। এর ফুল ফর্ম আছে সেবি। সেবির ফুল ফর্ম আছে এস ফর সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। সেবির ফুল ফর্ম কি বললাম? সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড। পরীক্ষায় শর্ট কোশ্চেন দিতে। সবার প্রথম মানি মার্কেট, ঠিক আছে? মানি মার্কেটকে আমরা বলি টাকার বাজার। মানি মার্কেট কি বলছে? শিল্প বাণিজ্যে, ঠিক আছে, স্বল্প মেয়াদী ঋণ আদান প্রদানের জন্য যে বাজার গড়ে উঠেছে তাকেই বলে মানি মার্কেট। দেখ, ব্যবসা বাণিজ্য করতে গেলে তো লোনের দরকার হয়। তো কখনো কখনো মিড টার্ম লোন লাগে, কখনো কখনো লং টার্ম লোন লাগে, কখনো কখনো শর্ট টার্ম লোন লাগে। তাই বলছে মানে তুমি ব্যবসা বাণিজ্য করবে না, শিল্প ব্যবসা বাণিজ্য এই সমস্ত করতে গেলে যদি শর্ট টার্ম লোনের জন্য যে সমস্ত বাজার গড়ে উঠেছে তাকেই বলা হয় মানি মার্কেট। মানি মার্কেট আবার দুটো ভাগে বিভক্ত, একটা যে অর্গানাইজ মানি মার্কেট, একটা আনঅর্গানাইজ মানি মার্কেট। তো অর্গানাইজ মানি মার্কেটটা কি? অর্গানাইজ মানি মার্কেটের মধ্যে পড়ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাংক, বৈদেশিক বিনিময় ব্যাংক মানে ফরেন এক্সচেঞ্জ ব্যাংক, জমি বন্ধকি ব্যাংক, শিল্প ব্যাংক, সমবায় ব্যাংক, অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাংক মানে ন্যাশনালাইজড ব্যাংক, এবং বিল মার্কেট নিয়ে গড়ে উঠেছে ভারতের অর্গানাইজ মানি মার্কেট। এক কথায় মানি মার্কেটের যে একটা পার্ট গভর্নমেন্টের কন্ট্রোলে থাকে সেটা হচ্ছে অর্গানাইজ মানি মার্কেট। আর আনঅর্গানাইজ মানি মার্কেট কোনটা? মানে ইন্ডিয়াতে যে মানি মার্কেট আছে না, ইন্ডিয়াতে যে মানি মার্কেট আছে, মানে বলতে চাইছি যে যে সমস্ত মানি মার্কেট রিজার্ভ ব্যাংক এবং গভর্নমেন্টের কন্ট্রোলে নেই সেটাই হচ্ছে আনঅর্গানাইজ মানি মার্কেট। বলছে ইন্ডিয়ান মানি মার্কেটে, ঠিক আছে, ইন্ডিয়ান মানি মার্কেটের যে অংশটা মানে যে পার্টটা
রিজার্ভ ব্যাংক এবং গভর্নমেন্টের কন্ট্রোলে নেই তাকে বলে আনঅর্গানাইজড মানি মার্কেট। যেমন দেশীয় মহাজন, সাহুকার, শপ, শেখ, এই সমস্ত ব্যবসায়ীদের নিয়ে গড়ে ওঠা দেশীয় ব্যাংকার, চিট ফান্ড ও অন্যান্য বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান নিয়ে গড়ে উঠেছে ইন্ডিয়ান আনঅর্গানাইজড মানি মার্কেট। বোঝা গেল? হ্যাঁ স্যার, আনঅর্গানাইজড মানি মার্কেট হচ্ছে যেইগুলো রিজার্ভ ব্যাংকের কন্ট্রোলে থাকে না, গভর্নমেন্টের কন্ট্রোলে থাকে না, তাকে বলা হয় আনঅর্গানাইজড। যেমন দেশীয় মহাজন, সাহুকার, শেখ এদেরকে নিয়ে এই সমস্ত ব্যবসায়ীদের নিয়ে বিজনেসম্যানদের গড়ে ওঠেছে চিট ফান্ড, দেশীয় ব্যাংকার ও অন্যান্য নন গভর্নমেন্ট ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। ঠিক আছে? তো এবার বলবো ক্যাপিটাল মার্কেট। আমরা মানি মার্কেট কি বললাম? যদি তুমি বিজনেস করতে লোন লাগে, শর্ট টার্ম লোন দরকার হয় সেটা মানি মার্কেট, আর লং টার্ম লোনের দরকার হলে তখন হয়ে যাবে তোমার ক্যাপিটাল মার্কেট। বলছে যে সমস্ত যে বাজার থেকে শিল্প, ব্যবসা, বাণিজ্যে প্রয়োজনীয় লং টার্ম ক্যাপিটাল জোগাড় করা যায়। ঠিক আছে? যেই বাজার থেকে বিজনেসের জন্য লং টার্ম ক্যাপিটাল জোগাড় করা যায় তাকে বলে ক্যাপিটাল মার্কেট। আর শর্ট টার্ম ক্যাপিটাল জোগাড় করা গেলে তখন তাকে কি বলে? শর্ট টার্ম ক্যাপিটাল যেটা বলছে বা শর্ট টার্ম লোন, এটা হচ্ছে মানি মার্কেট। ঠিক আছে? টাকার বাজারে যেমন স্বল্প মেয়াদী অর্থ লেনদেন করে, তাহলে যদি তোমাকে ডিফারেন্স দেয় যে টাকার মানি মার্কেটের সাথে ক্যাপিটাল মার্কেটের পার্থক্য, ডিফারেন্সটা কি বলবে? বলবে মানি মার্কেট মানে শর্ট টার্ম ট্রানজ্যাকশন করে, কিন্তু ক্যাপিটাল মার্কেট লং টার্ম ট্রানজ্যাকশন করে। মানে মানি মার্কেটে শর্ট টার্ম ট্রানজ্যাকশন দেখা যায়, ঠিক আছে, কিন্তু ক্যাপিটাল মার্কেটে লং টার্ম ট্রানজ্যাকশন দেখা যায়। এবার ক্যাপিটাল মার্কেটের মেম্বার কারা কারা? ইনভেস্টমেন্ট ট্রাস্ট। এই ইনভেস্টমেন্ট ট্রাস্ট কোনটা? বলছে যেসব প্রতিষ্ঠান স্বল্প বিনিয়োগকারীদের কাছ থেকে, যে সমস্ত প্রতিষ্ঠান সব মানে যারা ইনভেস্টমেন্ট করবে, মানে ইনভেস্টমেন্টের লিমিটেডটা খুবই কম, ঠিক আছে, যে সমস্ত প্রতিষ্ঠান স্বল্প বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে, ঠিক আছে, নিরাপদ ও নিশ্চিত আয়ের উদ্দেশ্যে সেই অর্থ বিভিন্ন শিল্প সংস্থায় বিনিয়োগ করে, তাদেরকে বলে লগ্নিকারক সংস্থা। তো লগ্নিকারক সংস্থাটা কি? এমন অনেক প্রতিষ্ঠান আছে মানে মিডিল ম্যান হিসেবে কাজ করে। কি করে? দেখো, অনেক মানুষ আছে তো খুব বেশি ইনভেস্টমেন্ট করতে পারে না, তাদের কাছে সীমিত কিছু টাকা থাকে, ঠিক আছে, সেই টাকাটা ওরা কোথাও ইনভেস্ট করতে চায়। তো এমন কিছু প্রতিষ্ঠান আছে, তারা আসে, তারা বলে যে দাও এই টাকাটা আমাদের কাছে দাও, আমরা বিভিন্ন লাভজনক জায়গায় এটা ইনভেস্ট করব, তারপর তোমাদের রিটার্নটা দিতে। এটাই বলেছে। যেসব প্রতিষ্ঠান স্বল্প বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে নিরাপদ ও নিশ্চিত আয়ের উদ্দেশ্যে, নিরাপদ ও নিশ্চিত সেই অর্থ বিভিন্ন শিল্প সংস্থায় বিনিয়োগ করে, ঠিক আছে, তখন তাকে বলা হয় লগ্নিকারক সংস্থা। যেমন দ্য টাটা ইনভেস্টমেন্ট ট্রাস্ট, দ্য ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। নেক্সট কি বলে? বিমা কোম্পানি। ইন্স্যুরেন্স কোম্পানিগুলি কি করে? বিমার যে প্রিমিয়াম আছে না, ইন্স্যুরেন্স কোম্পানিগুলি ইন্স্যুরেন্স প্রিমিয়াম প্রচুর পরিমাণে জোগাড় করে। তাই তো করে, ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কি করে? ইন্স্যুরেন্স জোগাড় করে ক্লায়েন্টদের থেকে, ঠিক আছে, ক্লায়েন্টের থেকে ওরা প্রতি মাসে হোক বা কোয়ার্টারলি হোক বা হাফ ইয়ারলি হোক ওরা প্রিমিয়ামের টাকাটা জোগাড় করে। এই সমস্ত অর্থ ওরা কি করে? এই যে প্রিমিয়ামগুলো জোগাড় করে কি করে? এই প্রিমিয়ামগুলো দিয়ে ওরা তোমার লগ্নি করে, এটা বলে ইনভেস্ট করে, ঠিক আছে, লং টার্ম ইনভেস্টমেন্ট করে। বর্তমানে বিমা কোম্পানিগুলি, ঠিক আছে, দেশের যে ক্যাপিটাল মার্কেটে যথেষ্ট ডমিনেন্ট করছে। মানে বর্তমানে যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলি আছে না, ক্যাপিটাল মার্কেটে ডমিনেন্ট করছে। বিমা কোম্পানিগুলির মধ্যে এলআইসির প্রভাব সব থেকে বেশি, ঠিক আছে। নেক্সট বলছে বিশেষ অর্থ সংস্থা। ভারতের ব্যবসা বাণিজ্যের মানে আমাদের দেশে ব্যবসা বাণিজ্য হচ্ছে না, যে অনুন্নত, মানে আমাদের দেশে যে ব্যবসা বাণিজ্য হচ্ছে তার যে অনুন্নত না, আমাদের ডেভেলপমেন্ট নেই তো আমাদের দেশে ব্যবসা বাণিজ্য। তার পেছনে মেন কারণটা কি? মূলধনের অভাব, মানে ল্যাক অফ ক্যাপিটাল। আর এই অভাব দূর করার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্টের দুজনের উদ্যোগে, ঠিক আছে, বেশ কিছু অর্থ সরবরাহের প্রতিষ্ঠান গড়ে উঠেছে, অর্থাৎ এখান থেকে টাকা পয়সার সাহায্য পাবে। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো আইএফসিআই, ইন্ডিয়ান ফিনান্সিয়াল ফাইন্যান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, আর ন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন, ঠিক আছে, হয়ে গেল। এরপর বলছে লগ্নিপত্রের বাজার। এবার কি বলছে? লগ্নিপত্রের বাজার তো আগেই বলেছি, যে বাজারে সিকিউরিটি কেনা বেচা হয় তাকেই লগ্নিপত্রের বাজার বলে, ঠিক আছে। তো লগ্নিপত্রের বাজার বা বলতে পারো লগ্নিপত্রের বাজার মূলধন বাজারকে অনেক বেশি ডেভেলপ করেছে, ঠিক আছে। এই বাজারকে আমরা দুটো ভাগ করি, একটা নিউ ইস্যু মার্কেট আর একটা শেয়ার মার্কেট, ঠিক আছে। তো
এবার আদার মার্কেটের মধ্যে কি পড়ছে, একটা ডেরিভেটিভ মার্কেট পড়ছে, ঠিক আছে, একটা ফরেন এক্সচেঞ্জ মার্কেট পড়ছে, আর একটা ডেট মার্কেট পড়ছে। তো এই ডেরিভেটিভ মার্কেটের মধ্যে ডেরিভেটিভ ইনভেস্টমেন্টটা কি? ডেরিভেটিভ ইনভেস্টমেন্ট হলো এক ধরনের দাবি, সম্ভাব্য দাবি। তাহলে যদি কখনো বলে যে ডেরিভেটিভ লগ্নি বলতে তুমি কি বোঝো, তুমি কি বলবে এটা এক ধরনের সম্ভাব্য দাবি, ঠিক আছে, যেটি বইয়ের মাধ্যমে পরস্পরের মধ্যে বিনিময় করতে পারে। তাহলে কি বলবে, তোমাকে বলে ডেরিভেটিভ লগ্নি কি, তুমি বলবে ডেরিভেটিভ লগ্নি হলো এক ধরনের সম্ভাব্য দাবি যেটি বইয়ের মাধ্যমে পরস্পরের মধ্যে বিনিময় করতে পারে। বিলম্বে মূল্য প্রদান, দেরিতে মূল্য প্রদান বা বিলম্বে সম্পদ হস্তান্তরের ক্ষেত্রে ডেরিভেটিভ কৌশল প্রয়োগ করা হয়। আর 2000 সালের 9ই জুন, 2000 সালের জুন মাসের 9 তারিখ সবার প্রথম ভারতে ক্যাপিটাল মার্কেটে ডেরিভেটিভের কৌশল দেখা যায়। আর ডেরিভেটিভ মার্কেটে 4টি জনপ্রিয় কৌশল আছে, সেটা কি? অপশন, সোয়াপ, ফিউচার, ফরওয়ার্ড। তাহলে তোমাকে যদি পরীক্ষায় শর্ট কোশ্চেন দেয়, বলতে পারে যে ডেরিভেটিভ মার্কেটে যে 4টি জনপ্রিয় কৌশল আছে সেই কৌশলগুলি কি কি? তুমি বলবে ফিউচার, সোয়াপ, অপশন আর ফরওয়ার্ড, এটা বলবে। তাহলে এখান দিয়ে কি শর্ট কোশ্চেন বেরিয়ে আসতে পারে, বলতে পারে ডেরিভেটিভ মার্কেট কি, তুমি বলবে ডেরিভেটিভ মার্কেট কি সবার মানে ভারতবর্ষে কত সালে এসছে, বলে 2000 সালে 9ই জুন। এবার বলতে পারে এর মধ্যে 4টি জনপ্রিয় কৌশল আছে, কৌশল কি কি? তুমি বলে ফিউচার, সোয়াপ, ফরওয়ার্ড আর অপশন, হয়ে গেল। এবার ফরেন এক্সচেঞ্জ মার্কেট, মানুষের অভাব পূরণের জন্য সমস্ত উপাদানগুলি সবসময় একই দেশের মধ্যে পাওয়া যায় না। দেখো, আমরা তো ভারতবর্ষে বসবাস করি, সব জিনিস কি আমাদের ভারতবর্ষে পাওয়া যায় না? স্যার, সব জিনিস কখনোই ভারতবর্ষে পাওয়া যায় না। যেমন তুমি ভাবো না, তুমি নিজে ভাবার চেষ্টা করো, সাপোজ ধরো আমার দেশে চা খুব ভালো তৈরি হয়, আমরা চাটা বিদেশে রপ্তানি করে দিই। বা এমনও তো হতে পারে যে আমাদের দেশে কফি কিন্তু খুব বেশি প্রোডাকশন হয় না, তাই জন্য আমাদের কিন্তু কফি কিন্তু বিদেশ থেকে আমদানি করে নিয়ে আসতে হয়। এরকম অনেক জিনিস আছে আমরা বিদেশ থেকে আমদানি করে নিচ্ছি। অর্থাৎ যে কোনো দেশই আর একটা দেশের ওপর অবশ্যই নির্ভরশীল। তাই বলছে মানুষের অভাব পূরণের জন্য যত সমস্ত উপাদান দরকার হয় সেটা কখনো একটা দেশ থেকে পাওয়া যায় না, তো অন্য দেশের উপর নির্ভর করে থাকতেই হয়। ঠিক আছে, দু দেশের এই নির্ভরশীলতা থেকে সৃষ্টি হয়েছে কি? ইন্টারন্যাশনাল মার্কেট, ঠিক আছে, মানে আন্তর্জাতিক বাজার। আন্তর্জাতিক বাজারে লেনদেনের নিষ্পত্তি ঘটানোর জন্য বৈদেশিক বিনিময় বাজারের অন্যতম কাজ। মানে আন্তর্জাতিক বাজারে যে মানে ইন্টারন্যাশনাল মার্কেটে যে ট্রানজ্যাকশন হচ্ছে তার নিষ্পত্তি ঘটানো মানে মীমাংসা করা বৈদেশিক বিনিময় বাজারের অন্যতম কাজ, ঠিক আছে। তারপর ডেপ্ট মার্কেট, যে বাজারে বিভিন্ন ধরনের নির্দিষ্ট আয়যুক্ত লগ্নিবদ্ধ কেনাবেচা হয়, মানে এমন একটা মার্কেট যেই মার্কেটে বিভিন্ন ধরনের নির্দিষ্ট আয়যুক্ত তোমার সিকিউরিটি কেনাবেচা হয়, তাকে বলা হয় ঋণ মার্কেট। আর যে কোনো দেশের আর্থিক ব্যবস্থাতে লোন মার্কেটের গুরুত্বটা অপরিসীম। তাহলে বোঝা গেল, ক্লাসিফিকেশন সব একটা করে বলে দিলাম, অতটা ইম্পর্টেন্ট নেই, এখানে শর্ট কোশ্চেন আছে, একটু ডিসকাস করলাম জাস্ট। এবার ধরো ফার্স্ট এরপরের কোশ্চেনটা বলছে যে ফিচার্স অফ ইন্ডিয়ান ফিনান্সিয়াল মার্কেট কি? ইন্ডিয়ান ফিনান্সিয়াল মার্কেটের ফিচার্স অর্থাৎ ভারতীয় আর্থিক বাজারের বৈশিষ্ট্য। তো দেখো, তো যদি এই কোশ্চেনে লিখতে দেয় এবং পরীক্ষা সবার প্রথম লিখতে হবে ভারতীয় আর্থিক বাজার কাকে বলে, তারপর বৈশিষ্ট্যগুলো লিখবে। প্রথম বৈশিষ্ট্য লিখবে ভারতীয় আর্থিক বাজার কি? দুটো ভাগে বিভক্ত। বলেছে এখানে ভারতীয়, স্যার আপনি তো বললেন ভারতীয় আর্থিক বাজার 3টি ভাগে বিভক্ত, একদম ঠিক বলেছো, ভারতীয় আর্থিক বাজার 3টি ভাগে বিভক্ত। এখানে ভারতীয় আর্থিক বাজার বলতে এখানে টাকার বাজার মানে মানি মার্কেটকে বলেছে, তাই তো। তাহলে বলেছে ভারতের আর্থিক বাজার দুটো বিভক্ত, একটা কি অর্গানাইজড আর একটা আনঅর্গানাইজড, ঠিক আছে। অর্গানাইজডটা কোনগুলো? অর্গানাইজড মানি মার্কেটের মেম্বার কারা? যারা রিজার্ভ ব্যাংকের নিয়ন্ত্রণাধীন, যেমন বাণিজ্যিক ব্যাংক, বিনিময় ব্যাংক, সমবায় ব্যাংক, জমি উন্নয়ন ব্যাংক। অন্যদিকে আনঅর্গানাইজড মানি মার্কেটের মেম্বার কারা? রিজার্ভ ব্যাংকের যারা নিয়ন্ত্রণের বাইরে থাকে, ঠিক আছে, যেমন মহাজন, শেঠ, সাহুকার এরা। এবার সমন্বয়ের অভাব, ঠিক আছে, মানে কোঅর্ডিনেশন, ল্যাক অফ কোঅর্ডিনেশন। ইন্ডিয়ান ফিনান্সিয়াল মার্কেট যেহেতু অর্গানাইজড এবং আনঅর্গানাইজড এই দুটি ভাবে বিভক্ত, এবং অর্গানাইজড পার্টটা রিজার্ভ ব্যাংকের নিয়ন্ত্রণাধীন আর আনঅর্গানাইজড পার্টটা রিজার্ভ ব্যাংকের নিয়ন্ত্রণের বাইরে, সেহেতু এই দুই উপাদানের পরিচালন পদ্ধতি, নীতি নির্ধারণ সব কিছুই পৃথক। একটা রিজার্ভ ব্যাংক কন্ট্রোল করছে, রিজার্ভ কন্ট্রোল করছেন, তাহলে এদের পদ্ধতি, নীতি নির্ধারণ সব তো আলাদা হবে। ফলে বাজারের বিভিন্ন অংশ পরস্পরের সঙ্গে সম্পর্কহীন। নেক্সট, বিকেন্দ্রীভূত আর্থিক বাজার দেশের আয়তন, পরিবহন,
অর্থ পরিবহন ব্যবস্থার অনুন্নতির জন্য, মানে দেশের আয়তন, পরিবহন আর অর্থ প্রেরণ টাকা পয়সা পাঠানো হবে, এই ব্যবস্থার অনুন্নতির জন্য ভারতের আর্থিক বাজার কেন্দ্রীভূত নয়, এই সমস্ত ডিফিকাল্টির জন্য, অসুবিধার জন্য, যার ফলে ভারতের আর্থিক বাজারের মেম্বাররা পরস্পরের সঙ্গে সম্পর্কহীন, আর সেই জন্য সুদের হারের মধ্যে কোনো সমতা নেই। নেক্সট, আর্থিক বাজারগুলি, মানে আমাদের দেশে যে সমস্ত আর্থিক বাজার আছে সেগুলো বেসিক্যালি শহর কেন্দ্রিক, ঠিক আছে, তবে ভারত সরকার চেষ্টা করছে গ্রাম অঞ্চলের দিকেও নিয়ে যাওয়ার আর্থিক বাজার, ঠিক আছে। ভারতের আর্থিক বাজারের পরিধি সুষ্ঠুভাবে এখনো ঠিকঠাক প্রসার লাভ করেনি। বর্তমানে সরকার গ্রামের দিকে আর্থিক বাজার সম্প্রসারণের জন্য যথেষ্ট উদ্যোগ নিয়েছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা পড়বো কি, আর্থিক বাজারের গুরুত্ব, অর্থাৎ ইম্পর্টেন্স অফ ফিনান্সিয়াল মার্কেট, ঠিক আছে। আর্থিক বাজারের গুরুত্বটা কি? প্রথম পয়েন্ট, মূলধন গঠন, ঠিক আছে। তোমরা যারা ইকোনমিক্স পড়েছো, ইকোনমিক্সে জানো যে ফ্যাক্টর অফ প্রোডাকশন, ঠিক আছে। ফ্যাক্টর অফ প্রোডাকশন কটা? চারটে, মানে প্রোডাকশনের কটা ফ্যাক্টর? চারটে ফ্যাক্টর। কি? ল্যান্ড, লেবার, ক্যাপিটাল আর এন্টারপ্রেনিউর। কি কি বললাম? ল্যান্ড, লেবার, ক্যাপিটাল আর এন্টারপ্রেনিউর। আবার বলো, কি বললাম? ল্যান্ড, লেবার, ক্যাপিটাল আর এন্টারপ্রেনিউর, মানে জমি, শ্রম, মূলধন আর উদ্যোক্তা। তো মূলধনটা কি? ক্যাপিটাল হচ্ছে উৎপাদনের, দেখো আমরা কি বললাম, ফ্যাক্টর অফ প্রোডাকশন, প্রোডাকশন চারটে ফ্যাক্টর আছে, তার মধ্যে ক্যাপিটাল হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে, এর মধ্যে অন্যতম বলতে পারো। এই ক্যাপিটালের সাহায্যে উৎপাদনের অন্যান্য উপকরণ সংগ্রহ করা হয়। ক্যাপিটাল থাকলেই তুমি বাকি উপকরণ সংগ্রহ করতে পারবে, ক্যাপিটাল না থাকলে পারবে না। আর ক্যাপিটালের অভাবে উৎপাদনমূলক প্রতিষ্ঠান বা সেবামূলক প্রতিষ্ঠান বেশি দূর অগ্রসর হতে পারে না। তো যদি তোমার বিজনেসে ক্যাপিটালের অভাব থাকে, তাহলে বিজনেস খুব বেশি দূর এগোতে পারবে না। তাই মূলধন গঠন একান্ত প্রয়োজন। উন্নত দেশে, বুঝতে পারছো তো, দু রকমের দেশ হয়, উন্নত দেশ বা উন্নয়নশীল দেশ। স্যার কতগুলো উন্নত দেশের নাম বলে, চীন, ইউএসএ, কানাডা, এগুলো সব উন্নত দেশ না। উন্নত দেশে মূলধন গঠনের হার উন্নয়নশীল দেশের তুলনায় বেশি, স্বাভাবিক ব্যাপার। যে সমস্ত দেশ উন্নত অর্থনৈতিক দিক থেকে, যে সমস্ত দেশ উন্নত, সেই সমস্ত দেশে মূলধন গঠনের হার অনুন্নত দেশ বা উন্নয়নশীল দেশের তুলনায় বেশি। বর্তমানে তোমার নিউ টেকনোলজি, ঠিক আছে, টেকনিক, ঠিক আছে, এগুলো ব্যবহারের জন্য প্রচুর ক্যাপিটাল লাগে, তাই না। নেক্সট, সঞ্চয় কার্য। সঞ্চয় বোঝো তো? ধরো আমি তোমাকে বলছি সঞ্চয় জিনিসটাকে, বলছে বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যক্তিদের কাছে ভোগের উদ্বৃত্ত হলো সঞ্চয়। স্যার বুঝলাম না, ভোগের উদ্বৃত্ত। ধরো 100 টাকা কামিয়েছি, তার মধ্যে 20 টাকা খরচা করে ফেলেছি আর 80 টাকা বাঁচাতে পেরেছি। আমি আবার বলছি, ধরো আমি 100 টাকা কামালাম, তার মধ্যে 20 টাকা খরচা করলাম, এই খরচা করাকেই বলা হয় কনজামশন, ঠিক আছে। তাহলে বাকি 80 টাকা কি করে সেভ করেছি, বুঝতে পারলে তো। এবার তুমি 100 টাকা কামিয়ে যদি 100 টাকায় খরচা করে ফেলে, তাহলে বলতাম পুরো টাকাটাই কনজামশন করেছো, কিন্তু তুমি তো কিছু বাঁচাতে পেরেছো। তাই বলেছি ভোগের উদ্বৃত্ত, ভোগের যে উদ্বৃত্ত, কনজামশনের যে এক্সট্রা, ঠিক আছে, সারপ্লাস, সেটাই হচ্ছে তোমার সেভিংস। প্রতিটি সঞ্চয়কারী, প্রতিটা মানুষ চায় যারা সঞ্চয় করে তাদের যে সঞ্চিত অর্থ আছে না, বিনিয়োগ করতে। যেমন ধরো আমি 100 টাকা কামালাম, 20 টাকা খরচা করলাম, জমিয়ে রাখলাম কত, 80 টাকা। তা আমি যে 80 টাকা সেভ করলাম, আমি কি চাইবো? অবশ্যই চাইবো এই টাকাটা বিনিয়োগ করতে, অর্থাৎ ইনভেস্ট করতে। এবং যত টাকা যে বিনিয়োগ করলাম 80 টাকা, এই 80 টাকা থেকে কিছু টাকা কামাতে, ঠিক আছে। অন্যদিকে শিল্পক্ষেত্রগুলির প্রয়োজন অর্থের, অর্থাৎ যারা বিজনেস করছে, ইন্ডাস্ট্রি করছে, তাদের টাকার প্রয়োজন। আর টাকা ছাড়া উন্নত মানের ওরা কি করতে, সার্ভিস দিতে পারবে না, উন্নত মানের প্রোডাকশন করতে পারবে, কোনো মানে উন্নত মানের কোনো পণ্য তৈরি করতে পারবে না। আর্থিক বাজার কি করে? সঞ্চয়কারী ও শিল্প প্রতিষ্ঠানের মধ্যে যোগসূত্র রক্ষা করে। তাহলে ফিনান্সিয়াল মার্কেট কি করে? সঞ্চয়কারী, অর্থাৎ যারা সঞ্চয় করে আর যারা আর শিল্প প্রতিষ্ঠান, এদের মধ্যে কি করে? যোগাযোগ রক্ষা করে দেয়, যোগসূত্র হিসেবে কাজ করে। মাঝখানে থাকে সঞ্চয়কারী আর শিল্প প্রতিষ্ঠানের মাঝখানে থাকে হচ্ছে তোমার আর্থিক বাজার। আর্থিক বাজার যত বেশি সংগঠিত হবে, মানে ফিনান্সিয়াল মার্কেট যত বেশি অর্গানাইজড হবে, দেশে তত সেভিংসের পরিমাণ বাড়বে, আর সেভিংসের পরিমাণ বাড়লে ইনভেস্টমেন্টও বাড়বে। এই জন্য অর্গানাইজড ফিনান্সিয়াল মার্কেট একান্ত প্রয়োজন। নেক্সট, পরিশোধ কার্যের সহায়তা, ঠিক আছে। সাধারণত নগদ অর্থের মাধ্যমে অনুন্নত দেশে লেনদেন সম্পন্ন হয়। কি বললাম? সাধারণত নগদ অর্থের মাধ্যমে অনুন্নত দেশে লেনদেন সম্পন্ন হয়, ঠিক আছে। আর লেনদেন পরিশোধ নগদ অর্থ ছাড়া অন্য মাধ্যমেও করা সম্ভব।
তাহলে আবার বলছি, সাধারণত কি হয়, বেসিক্যালি জেনারেলি আমরা কি দেখি, ক্যাশ টাকার মাধ্যমেই, ক্যাশ টাকার মানে নগদ অর্থের মাধ্যমেই কিন্তু অনুন্নত দেশে তোমার ট্রানজ্যাকশনটা হয়ে থাকে। কিন্তু তুমি যদি লেনদেনটা মানে এই ট্রানজ্যাকশন যদি তুমি মোড অফ পেমেন্ট মানে লেনদেনটা যদি তুমি পরিশোধ করতে চাও, লেনদেনটা পরিশোধ করতে সেটা নগদ অর্থ ছাড়া অন্য মাধ্যমেও করা যায়, চেক, ব্যাংক ড্রাফট, ক্রেডিট কার্ড ইত্যাদির মাধ্যমে দেনা পরিশোধ করা যায়, ঠিক আছে তো। কিন্তু এই সমস্ত পদ্ধতি আর্থিক বাজারের উন্নতি না করলে সম্ভব নয়। তাহলে বুঝতে পেরেছো, এই মেথডগুলো যদি ফিনান্সিয়াল মার্কেট ডেভেলপ না করতে সম্ভব নয়। মানে বলছে বেসিক্যালি কি দেখায় যে ক্যাশ টাকার মাধ্যমেই অনুন্নত দেশে ট্রানজ্যাকশন হয়ে থাকে, ঠিক আছে। কিন্তু তুমি যখন দেনাটা পরিশোধ করতে পারবে, তুমি ক্যাশ টাকা ছাড়াও তো তুমি দেনা পরিশোধ করতে পারবে, যেমন চেক, ক্রেডিট কার্ড, ব্যাংক ড্রাফট এগুলোর মাধ্যমে করতে পারবে, ঠিক আছে। কিন্তু যে সমস্ত দেশের ফিনান্সিয়াল মার্কেট উন্নত সেই সমস্ত দেশে এগুলো করা সম্ভব, যে সমস্ত দেশ ফিনান্সিয়াল মার্কেট উন্নত নয়, ঠিক আছে, সেই সমস্ত এগুলো সম্ভব নয়। তাই ঝুঁকিহীনভাবে দেনা পরিশোধের ক্ষেত্রে আর্থিক বাজারের অবদান অনস্বীকার্য। এবার উৎপাদনের ধারা অক্ষুণ্ণ রাখা। ফিনান্সিয়াল মার্কেট কি করে, উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলিকে মূলধন সরবরাহ করে উৎপাদনের ধারা অব্যাহত রাখতে সাহায্য করে। ফিনান্সিয়াল মার্কেট ম্যানুফ্যাকচারিং কনসার্নকে বলে তোমরা কাজ করে যাও, তোমরা তোমাদের কাজ করে যাও, তোমরা তোমাদের প্রোডাকশন চালিয়ে যাও, টাকা পয়সা আমরা সাপ্লাই করবো, ঠিক আছে। উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলি কাঁচা মাল র ম্যাটেরিয়াল কেনার সময়, মানে ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠানগুলো যখন র ম্যাটেরিয়াল কিনছে অথবা ওয়ার্কারদের যখন ওয়েজেস পেমেন্ট করছে, সেই সময় তাদের শর্ট টার্ম লোনের প্রয়োজন হতেই পারে। আবার যন্ত্রপাতি কেনার জন্য মানে মেশিন, প্ল্যান্ট এগুলো কেনার জন্য লং টার্ম লোনের প্রয়োজন, লং টার্ম দরকার, লং টাকা দরকার। ফিনান্সিয়াল মার্কেটের মেম্বাররা এই সমস্ত ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠানগুলিকে বিভিন্নভাবে লোন দিয়ে সাহায্য করে থাকে এবং উৎপাদন ধারাকে অক্ষুণ্ণ রাখতে সাহায্য করে। নেক্সট, সরকারকে হেল্প করা, গভর্নমেন্টকে হেল্প করা। কখনো কোনো সরকার মানে গভর্নমেন্ট, মিউনিসিপ্যালিটি প্রত্যেকেরই স্বল্পকালীন বা অত স্বল্পকালীন ঋণের প্রয়োজন, ঠিক আছে। অর্থের বাজার মানে ফিনান্সিয়াল মার্কেট কি করে, সরকার বা পৌরসভাকে স্বল্পকালীন বা শর্ট টার্ম লোন দিয়ে তাদের কাজকর্ম সচল রাখে। লাস্ট পয়েন্ট, নতুন কাজের সৃষ্টি। ফিনান্সিয়াল মার্কেট অর্গানাইজড হলে দেশে আর্থিক কাজকর্মের পরিধি বৃদ্ধি পায়, যার ফলে নতুন নতুন চাকরির সুযোগ সৃষ্টি হয়। সুতরাং সুসংগঠিত আর্থিক বাজার কর্মী নিয়োগের সুযোগ করে দিয়ে বেকার সমস্যার সমাধানেও যথেষ্ট সাহায্য করে। কে করে? ফিনান্সিয়াল মার্কেট। তো দেখো আজকে আমি কি পড়লাম, আজকে আমরা পড়লাম মার্কেট জিনিসটা কি, তারপর পড়লাম ফিনান্সিয়াল মার্কেট জিনিসটা কি, তারপর ফিনান্সিয়াল মার্কেটের ফাংশন পড়লাম, ফিচার্স পড়লাম, ইম্পর্টেন্স পড়লাম এবং ফিনান্সিয়াল মার্কেটের ক্লাসিফিকেশন করলাম। প্রতিটা পার্ট একটু একটু করে বুঝলাম। পরের ক্লাসে আমরা কি করবো, মানি মার্কেটটা নিয়ে আলোচনা করব।